স্বাগতম সবাইকে পাইথনের ৮ নম্বর টিউটোরিয়ালটিতে। এই টিউটোরিয়ালের মূল আলোচ্য বিষয় হচ্ছে এসকেপ ক্যারেক্টার। সো প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে এসকেপ ক্যারেক্টার কী বা কাকে বলে। তো দেখেন আমি এখানে সংজ্ঞাটি সুন্দরভাবে লিখে দিয়েছি। আউটপুটকে দৃষ্টিনন্দন পরিচ্ছন্ন স্পষ্টভাবে স্ক্রিনে প্রদর্শন এর জন্য ব্যাকস্ল্যাশ সহযোগে কতগুলো বিশেষ ক্যারেক্টার ব্যবহার করা হয়, এদেরকে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বলে। তো আমরা বুঝতেই পারছি যে এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারগুলো পাইথনের যে আউটপুটগুলো থাকে বা আউটপুটগুলো আমরা নিয়ে আসি, সেই আউটপুটগুলোকে একটু সুন্দর এবং পরিচ্ছন্ন দেখার জন্যই এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো দেখেন আপনাদের জন্য আমি কিছু ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার সংগ্রহ করেছি, যেগুলো আপনারা এখান থেকে দেখে দেখে পড়ে নেবেন এবং সাথে সাথেই এগুলো লিখে নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এই সব ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার পাইথনের আরও ডিপলি প্রোগ্রাম করতে গিয়ে ব্যবহার করা হয়ে থাকবে। কারণ হচ্ছে এই সব ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার পাইথনের প্রত্যেকটা কোডের ক্ষেত্রেই প্রয়োজন পড়বে, তাই আপনারা এগুলো লিখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন। দেখেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে স্ল্যাশ ই মানে হচ্ছে স্কেপ করার জন্য, স্ল্যাশ কোটেশন হচ্ছে সিঙ্গেল কোটেশন প্রদর্শনের জন্য, এখানে স্ল্যাশ ডাবল কোটেশন হচ্ছে ডাবল কোটেশন প্রদর্শনের জন্য, স্ল্যাশ এন হচ্ছে আউটপুট লাইন নতুন লাইনে প্রদর্শনের জন্য বা লাইন ব্রেক দেওয়ার জন্য, এখানে স্ল্যাশ এ হচ্ছে বেল বা অ্যালার্ট সতর্ক সংকেত শোনার জন্য। তারপর দেখেন এখানে রয়েছে স্ল্যাশ বি এর কাজ হচ্ছে ব্যাক পেজ দেওয়ার জন্য। তারপর দেখেন এখানে ডাবল স্ল্যাশ রয়েছে, এই ডাবল স্ল্যাশটি শুধুমাত্র একটা ব্যাকস্ল্যাশ প্রদর্শনের জন্যই ব্যবহার করা হয়। তারপর দেখেন এখানে রয়েছে স্ল্যাশ এস, এটার কাজ হচ্ছে পেজ দেওয়ার জন্য। তারপর এখানে স্ল্যাশ এফ, এটা ফর্ম ফিট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তারপর দেখেন এখানে স্ল্যাশ এন সাথে কার্লি ব্র্যাকেটের ভিতরে কিছু রয়েছে, এটা ব্যবহার করা হয় মূলত ইউনিকোড ক্যারেক্টার নামের জন্য। তারপর দেখেন স্ল্যাশ ইউ এক্স এক্স ইত্যাদি, এটা ব্যবহার করা হয় মূলত 32 বিট হেক্সাডেসিমাল ভ্যালু বিশিষ্ট ইউনিকোড ক্যারেক্টার প্রদর্শনের জন্য। তারপরে দেখেন স্ল্যাশ আর ASCII, এটা ক্যারিস রিটার্ন ম্যাক OS এ নিউ লাইন ক্যারেক্টার তৈরি করার জন্য। তারপর দেখেন এখানে রয়েছে স্ল্যাশ টি, এবং এই স্ল্যাশ টি মানে এই অ্যাকসেপ্ট ক্যারেক্টারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। আর এটার কাজ হচ্ছে আউটপুট ডান দিক থেকে ট্যাপ দূরত্ব প্রদর্শন করার জন্য। তারপরে দেখেন আরও কিছু রয়েছে নিচের দিকে, স্ল্যাশ UXX, এটা 16 বিট হেক্সাডেসিমাল ভ্যালু সম্মিলিত ইউনিকোড ক্যারেক্টার প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখেন স্ল্যাশ ভি, এটা মূলত আউটপুট ভার্টিক্যাল ট্যাপ দূরত্ব প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়, এটারও খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার রয়েছে। তারপর দেখেন স্ল্যাশ ও, এটা মূলত অক্টাল ভ্যালু বিশিষ্ট ক্যারেক্টার প্রদর্শনের জন্যই ব্যবহার করা হয়। তারপর এখানে রয়েছে স্ল্যাশ XH, যেটার মানে হচ্ছে একটা কোটেশন থাকবে, তারপরে এইচ কোটেশন, এর মানে হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু ওলা ক্যারেক্টার প্রদর্শনের জন্য এগুলো ব্যবহার করা হয়। তো মূলত এইভাবেই এই ক্যারেক্টারগুলো কাজ করে। তো এই হচ্ছে মোটামুটি এসকেপ ক্যারেক্টার, এগুলোকে আমি স্ক্রিনশট করে দেওয়ার জন্য উপযোগী করে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। এবার আমি এখান থেকে কিছু এসকেপ ক্যারেক্টার নিয়ে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাই আমার সাথে আপনারা পাইচার্মে চলে আসবেন। আমি পাইচার্মে চলে যাচ্ছি, এখান থেকেগুলো আমি কেটে দিচ্ছি। দেখেন এখানে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করব এক্স ইকুয়াল, তারপর এর ভিতরে কিছু লিখব, আমি কোটেশন দেব, তারপর লিখলাম এখানে ABC। এখন আমরা চাচ্ছি এই ABC জিনিসটাকে আউটপুটে নিয়ে আসতে, তাই আমরা এখান থেকে অবশ্যই প্রিন্ট চাইব। তারপর এখানে প্রিন্টের আমার ভ্যালু দিতে হবে X, তারপর এখানে আমি এই জিনিসটাকে রান করে দেব। দেখেন এখানে রান করার সাথে সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলটি চলে আসলো ABC। এখন কথা হচ্ছে আমরা এই ABCকে আলাদা আলাদাভাবে দেখতে চাই, বিভিন্ন রূপে দেখতে চাই, তাই আমরা কিন্তু এখানে আমাদের সেই এসকেপ ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারি। যেমন ধরেন আমরা যদি এখানে একে আলাদাভাবে দেখতে চাই, তার জন্য একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার রয়েছে, এবং বিকে যদি আলাদাভাবে দেখতে চাই সেখানেও ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার রয়েছে, সিকে যদি আলাদাভাবে দেখতে চাই সেখানেও ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার রয়েছে। তার মানে প্রত্যেকটা জিনিসকে সাজানোর জন্য এক একটি ব্যাকস্ল্যাশ এক একভাবে কাজ করে। দেখেন আমরা যদি এইখান থেকে একটা জিনিসকে সাজাই, যেমন ধরেন এখানে A B C তিনটা জিনিস রয়েছে, আমরা চাচ্ছি এখানে
স্ল্যাশ বি ব্যবহার করতে। আমরা ইতিমধ্যে কিন্তু বি এর স্ল্যাশ বি এর ব্যবহারটা দেখে ফেলেছি। দেখেন এখানে স্ল্যাশ বি এর ব্যবহারটা হচ্ছে ব্যাক পেজ দেওয়ার জন্য। ব্যাক মানে হচ্ছে পিছনের দিকে, আর পেজ মানে জায়গা, তার মানে পিছনের জায়গাটি দেওয়ার জন্য। এখন দেখেন এখানে খেয়াল করেন পিছনের জায়গাটি কোনটা, আমরা বলেছি স্ল্যাশ বি সি, তার মানে সিকে পিছনের জায়গা দিবে। কার জায়গা দিবে? বি এর জায়গা দিবে। বি যেই পজিশনটাতে রয়েছে এই পজিশনটা হচ্ছে ব্যাক পেজ। তার মানে হচ্ছে আমরা যদি এই এসকেপ ক্যারেক্টারটা এখানে ব্যবহার করি, বি এর জায়গায় চলে যাবে সি। দেখেন এটাকে যদি আমরা রান করি তাহলে কিন্তু স্পষ্টভাবে রেজাল্টটি চলে আসবে। দেখেন রান করার সাথে সাথেই এখানে দেখেন রেজাল্টটি চলে আসলো। তার মানে এখানে আসলো কি সি। আমরা বুঝতেই পারতেছি যে এখানে বি এর জায়গাটি সি দখল করেছে এবং বি এখান থেকে চলে গিয়েছে। তো এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারের কাজ। আবার ধরেন আমরা চাচ্ছি এই তিনটা আইটেমকে, এবিসি তিনটা আইটেমকে পাশাপাশি না রেখে, যেমন ধরেন আমরা এটাকে যদি রান করি এটা কিন্তু পাশাপাশি চলে আসবে, যে এরকম পাশাপাশি চলে যাবে। এখন যদি আমরা এটাকে পাশাপাশি না রেখে নিচে নিচে নিতে চাই তাহলে সেটাকে কিভাবে নেওয়া যায়? দেখেন এর জন্য একটা কাজ রয়েছে বা নিয়ম রয়েছে। আমরা এখানে জাস্ট ব্যবহার করব স্ল্যাশ এন, তারপর এখানে ব্যবহার করব এই যে বি এর পরপরই ব্যবহার করব স্ল্যাশ এন। এটা ব্যবহার করার ফলে এই এবিসিগুলো নিচে নিচে চলে যাবে। যেমন ধরেন এটাকে রান করছি, দেখেন নিচে নিচে সবগুলো চলে গেল, এ এর নিচে বি এবং বি এর নিচে সি, এভাবে কিন্তু সবগুলো নিচে চলে গেল। তো মূলত এসকেপ ক্যারেক্টার এইভাবেই কাজ করে। আমি অনেকগুলো এসকেপ ক্যারেক্টার দিয়েছি, আপনারা আমার মতো করে করে ট্রাই করতে থাকবেন। এবার আরও একটি উদাহরণ দেখা যাক। দেখেন এখানে কিন্তু এ বি সি এই তিনটি নিচে নিচে রয়েছে, কিন্তু আমরা চাইলে কিন্তু পাশাপাশি নিয়ে আসতে পারি এবং তাদের মাঝখানে পেজ তৈরি করে দিতে পারি। যেমন ধরেন এই জন্য আমরা এখানে এনের জায়গায় ব্যবহার করতে পারি টি। দেখেন এখানেও আমরা টি ব্যবহার করতে পারি। টি এর মানে হচ্ছে কি? টি এর মানে হচ্ছে এখানে দেখেন আমি এখানে লিখে দিয়েছিলাম আউটপুটকে ডান দিকে ট্যাব দূরত্বে প্রদর্শন করার জন্য। তার মানে এখানে আমরা যদি এটাকে রান করি তাহলে এই আউটপুটটি ডান দিকে ট্যাব আকারে সরতে থাকবে। যেমন ধরেন এটাকে রান করছি, দেখেন এই যে এটা কি হলো, এখন ট্যাব আকারে একটা থেকে আরেকটা দূরে সরে গেল। এখানে এ থেকে বি এর দূরত্ব হলো এবং বি এর থেকে সি এর দূরত্ব হলো, সোজা কথা এখানে পেজ তৈরি হয়ে গেল বা ব্ল্যাঙ্ক তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে স্ল্যাশ টি এর কাজ। তো এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। তো আমি এখন একটা বড় উদাহরণ দিচ্ছি, যেটা না দেখালে না হয় সেটা দিচ্ছি। এখন আমি এখানে লিখব ডো ইউ নো, তারপর এখানে লিখব রাসেল, তারপর ইস লিখব, তারপর মাই লিখব, তারপর নেম লিখব। এখন এই লেখাটার ভিতরে আমরা কিছু কাজ করতে চাইব, তাই আমরা উভয় পাশে এখানে কোটেশন ব্যবহার করব, এই পাশেও কোটেশন ব্যবহার করব। এখন আমি চাচ্ছি এই রাসেল লেখাটির উভয় পাশে কোটেশন নিয়ে আসতে। তো আমরা এই সম্পর্কে গত পর্বে আলোচনা করেছিলাম কিভাবে কোটেশন নিয়ে আসা যায় লিগ্যাল ওয়েতে। তো দেখেন এখানে যদি আমরা কোটেশন সাধারণতভাবে ইউজ করি তাহলে কিন্তু কোটেশন অনেকগুলো হয়ে যাবে এবং সেটা স্ট্রিং ডিক্লেয়ার করতে অসুবিধা হবে। তাই আমরা সাধারণত নিয়মে এখানে স্ল্যাশ কোটেশন ব্যবহার করব, এখানেও আমরা স্ল্যাশ কোটেশন ব্যবহার করব, যার ফলে এখানে আমাদের স্ল্যাশ কোটেশন রয়েছে আর পাশে দুই কোটেশন আমাদের স্ট্রিং নির্ধারণ করার জন্য রয়েছে। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা কোটেশন ওলা রাসেল এই লেখাটি পেয়ে যাব। দেখেন এটাকে যদি আমি এখন রান করি, দেখেন এই যেখানে কোটেশন ওলা রাসেল লেখাটি আমরা পেয়ে গেলাম। তো এরকম আরও উদাহরণ রয়েছে। দেখেন আমি এখানে যদি আমি ডাবল কোটেশন চাই তাহলে কিন্তু আমরা এখানে ডাবল কোটেশনও ব্যবহার করব। এখানে ডাবল কোটেশন অবশ্যই ব্যবহার করব। দেখেন ডাবল কোটেশন পেতে চাইলে এখন ডাবল কোটেশন ব্যবহারের ফলে আউটপুটে ডাবল কোটেশনই চলে আসবে। তো এই হচ্ছে এইখানে স্ল্যাশ কোটেশন, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের কাজ এবং আউটপুটে এইভাবে আউটপুট দিবে। যাই হোক, এবার আমি আরেকটা জিনিস দেখাবো, সেটি হচ্ছে অনেকগুলো লেখার মাঝখান দিয়ে কিভাবে স্ল্যাশ চিহ্ন নিয়ে আসা যায়। যেমন ধরেন আমি এখানে লিখলাম, আমি প্রথমে এখানে কোটেশন নিয়ে নিই তাহলে সুবিধা হবে। এখানে নিলাম নেম, দেন এখানে একটা ক্লোন ব্যবহার করি। এটা আপনার ইচ্ছা, আপনি ব্যবহার করলেও করতে পারেন, না করতে পারেন, সমস্যা নেই। তারপর আমি এখানে লিখতেছি রাসেল, তারপর আমি এখানে লিখতেছি রনি, তারপর এখানে লিখতেছি শুভ, তারপর এখানে লিখতেছি
সুমন, এই নামগুলো লিখলাম। এখন আমি চাচ্ছি এই নামগুলোর সাথে বা পাশে দিয়ে একটা করে স্ল্যাশ ক্রিয়েট হবে। তো এই জন্য একটা নিয়ম রয়েছে অ্যাকসেপ্ট ক্যারেক্টারের, আর সেটি হচ্ছে আমরা এখানে ডাবল স্ল্যাশ ব্যবহার করব। এখানেও ডাবল স্ল্যাশ ব্যবহার করব, এখানেও ডাবল স্ল্যাশ ব্যবহার করব। এটা ব্যবহার করার ফলে আমরা আউটপুটে একটা একটা করে স্ল্যাশ পেয়ে যাব। দেখেন এটাকে যদি আমরা রান করি এখন, তাহলে বুঝতে পারবো। দেখেন এখন রান করলাম, এই যে প্রত্যেকটা নামের পাশে পাশে একটা করে স্ল্যাশ চলে গিয়েছে। তো যাই হোক, এরকম উদাহরণ আরও রয়েছে, আপনারা প্র্যাকটিস করবেন। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, এটাই হবে লাস্ট। হোয়াট ইজ ইউর নেম, আমি এই লেখাটি লিখলাম। এখন আমরা অনেক ক্ষেত্রেই হোয়াট ইজ কথাটি লিখি না, ইসের পরিবর্তে আমরা লিখি হোয়াটস ইউর নেম। এখন এই ইসের পরিবর্তে যদি আমরা হোয়াটের সাথে এস লাগাতে চাই, অ্যাপোস্ট্রফি এস দিয়ে, সেক্ষেত্রে পাইথনে একটি নিয়মের ভিতর দিয়ে যেতে হয় আর বা এসকেপ ক্যারেক্টার ব্যবহার করতে হয়। তো আমরা যদি এখানে হোয়াটসের সাথে ইজ ব্যবহার করতে চাই, মানে এস ব্যবহার করতে চাই, তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে স্ল্যাশ, তারপর আমাদের একটি কোটেশন ব্যবহার করতে হবে, তারপর এখানে এস ব্যবহার করতে হবে। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে সেই আমাদের কাঙ্ক্ষিত ফলটি চলে আসবে। দেখেন রান করছি, এই যে এখানে হোয়াটের সাথে অ্যাপোস্ট্রফি এসটা চলে আসে, তার মানে কি হলো, এখানে হোয়াটস ইউর নেম। তো এইভাবে অনেকগুলো এসকেপ ক্যারেক্টার আপনারা ব্যবহার করে দেখতে পারেন এবং প্র্যাকটিস করে দেখতে পারেন। এবার আমি একটা বিশেষ নিয়ম এবং সীমাবদ্ধতা দেখাবো, আর সেটা হচ্ছে রস্টিং জিনিসটা হচ্ছে, আমরা যেমন ধরেন এখানে আমি এই ধরনের কিছু লেখা নিয়ে আসলাম এবং এই লেখাগুলোকে আমি আউটপুটে নিয়ে আসতে চাচ্ছি। এখন যদি আমরা এই ধরনের লেখাকে আউটপুটে নিয়ে আসি, তাহলে আমাদের অনেক লেখাগুলো এখান থেকে চলে যাবে। যেমন দেখেন এটাকে যদি আমরা রান করি, এখন দেখেন রান করার সাথে সাথে আমরা এরকম ধরনের কিছু আইটেম পেয়ে যাব। যেখানে থাকার কথা ছিল নেম, স্ল্যাশ সহকারে থাকার কথা ছিল নেম, সেখানে রয়েছে AME। যেখানে স্ল্যাশ সহকারে থাকার কথা ছিল অ্যাড্রেস, সেখানে রয়েছে DDRE। তারপরে যেখানে থাকার কথা ছিল স্ল্যাশ সহকারে BDate, সেখানে রয়েছে শুধু ডেট। এখন এই সমস্যাটি দূর করার জন্য আমাদের একটা নিয়ম ব্যবহার করতে হবে, আর সেটি হচ্ছে রস্টিং। তো আমি এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু এই ধরনের আইটেম হওয়ার কারণ হচ্ছে বা রিজন হচ্ছে, এখানে এই যে স্ল্যাশ এন মানে কি, স্ল্যাশ এন মানে হচ্ছে আউটপুটে নতুন লাইন প্রদর্শনের জন্য বা লাইন ব্রেক দেওয়ার জন্য। এই জন্য কিন্তু এখানে আউটপুটের বেলায় কিছু লেখা চলে গিয়েছে, যেমন এখানে এন চলে গিয়েছে এবং স্ল্যাশ চলে গিয়েছে। এবং এখানে এর কাজ কি, এর কাজ ছিল, দেখেন এখানে এর কাজ ছিল বেল বা অ্যালার্ট বা সংকেত শোনানোর জন্য। দেখেন এখানে কিন্তু এই এর জায়গায় একটি অনির্দিষ্ট চিহ্ন চলে আসে, যেটা কোনো মানেই বোঝা যায় না। দেখেন এখানে স্ল্যাশ এ আমরা ঠিকই ব্যবহার করেছি, কিন্তু আমরা আউটপুট এখানে স্ল্যাশ এ পাইনি। এবং দেখেন এখানে স্ল্যাশ বি, এটার ক্ষেত্রেও ঠিক একই জিনিস রয়েছে। স্ল্যাশ বি এর কাজ হচ্ছে ব্যাক পেজ তৈরি করে দেওয়া। দেখেন এখানে এস হচ্ছে ব্যাক পেজ এবং এসটাকে তুলে দিয়ে তার পজিশন নিয়ে নিয়েছে। দেখেন এখান থেকে কিন্তু এসটা চলে গিয়েছে। তো এখন আমরা চাচ্ছি নেইমের জায়গায় নেইম থাকবে, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস থাকবে, বি ডেটের জায়গায় বি ডেট থাকবে এবং পাশাপাশি এই স্ল্যাশগুলো চলে আসবে। তো এই সমস্যাটি দূর করার জন্য আমরা এখানে রস্টিং ব্যবহার করব। আর রস্টিং ব্যবহার করার জন্য আমরা এই কোটেশন যে রয়েছে, উভয় পাশে যে কোটেশন রয়েছে, এই কোটেশনের সর্বপ্রথমেই আমরা এখানে একটি আর ব্যবহার করব। এই আর দ্বারা বোঝানো হবে এখানে একটি রস্টিং ফর্মুলা তৈরি হয়ে গিয়েছে। সো আমরা এখন যদি এটাকে রান করি, দেখেন রেজাল্টটা কিন্তু আমরা যা চাচ্ছিলাম তাই পাবো। দেখেন আমরা চাচ্ছিলাম স্ল্যাশ নেম স্ল্যাশ অ্যাড্রেস স্ল্যাশ বিডেট, তো হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। এইভাবে মূলত রস্টিং কাজ করে। এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম রাসেল রনি শুভ, সেখানে আমরা স্ল্যাশ নিয়ে আসছিলাম ডাবল স্ল্যাশ দিয়ে, কিন্তু আমরা সিঙ্গেল স্ল্যাশ দিয়েও এখানে স্ল্যাশ নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে আর ব্যবহার করতে হবে, অর্থাৎ রস্টিং ব্যবহার করতে হবে। তো রস্টিংয়ের আরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমি আরও একটি এর উপরে ভিডিও বানানোর চেষ্টা করব, মানে হচ্ছে রস্টিংয়ের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। তবে যাই হোক, আজকের এই ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং টোটাল জিনিসটা দেখানোর ভিতর দিয়ে যদি আমার কোনো ভুলভ্রান্তি বা মিস্টেক হয়ে থাকে, সেই মিস্টেকগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি।